7 ঘন্টা পর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে তদন্তে দুটি আলাদা কমিটি নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক পদক্ষেপ জানালো সরকার। শাহজালালে কার্গোর আগুনে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাতে চালু ফ্লাইট সিলেট চট্টগ্রামে অবতরণ করায় অনেক যাত্রীর ভোগান্তি। গুরুত্বপূর্ণ নিরাপদ এলাকায় আগুনের ঘটনা নিয়ে বাড়ছে সন্দেহ। পরপর এমন ধ্বংসাত্মক ঘটনা নিয়ে ঘোরপাক খাচ্ছে নানা প্রশ্ন। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মতপার্থক্য, আইন ও সংবিধান বিশেষজ্ঞদের সই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি জাতিকে হতাশ করেছে। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। এবার জানাবো খবরের বিস্তারিত। শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের আগুনে পুড়ে চারপাশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, দিনের আলোতে কার্গো ভিলেজের ক্ষয়ক্ষতি ফুটে উঠেছে, কারা আছে সেখানে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি শ্রাবন্তী, আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে যেটি দেখতে পেরেছি, যেটি দাবি করা হচ্ছিল যে দীর্ঘ 7 ঘন্টার প্রচেষ্টার পরে, যেখানে কিনা বিমান বাহিনী, তারপরে ফায়ার সার্ভিসের 37টি টিম এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে অভ্যন্তরীণ অগ্নি নির্বাপন ব্যবস্থা, এই সব কিছু মিলিয়ে 7 ঘন্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণের একটি কথা বলা হয়েছে। কিন্তু আমরা এখানে সরজমিনে এসে যেটি দেখতে পেয়েছি, কিন্তু আগুন এখনও জ্বলছে। কার্গো ভিলেজের অভ্যন্তরে থেকে কিন্তু এখনও আগুনের ধোঁয়া বেরোচ্ছে এবং আমরা আগুন দেখেছি সেখানে। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের সেটি দেখাবো। এবং গতকাল বেলা 2:30টার দিকে লাগায় আগুন কিন্তু যেটি বলা হয় যে রাত 9টার দিকে নিয়ন্ত্রণে আসে। তবে যেটি বলছিলাম যে পুরোপুরি এখনও নিয়ন্ত্রণ হয়নি। এবং সেই কারণ হিসেবে যেটি আমরা এখানে এসে কথা বলছিলাম, এখানকার যারা আগুন নির্বাপনের কাজে নিয়োজিত রয়েছেন, তারা বলছিলেন যে এই জায়গাটি, এই কার্গো ভিলেজটিতে আসলে আমদানিকৃত যেসব পণ্য থাকে, যার মধ্যে রয়েছে কেমিক্যাল, ঔষধ, এরপরে হচ্ছে লেদারজাত পণ্য, তো এই পণ্যগুলো আসলে এই পণ্যগুলোতে আগুন লাগলে আসলে নেভানোটা খুবই কঠিন হয়ে যায়। তো তারা বলছিলেন তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এখন পর্যন্ত নিয়ন্ত্রণেই আছেন। তবে কিছু কিছু জায়গায় এখনও আগুন দেখা যাচ্ছে। এবং এর ফলে যেটি হয়েছিল, কালকে কিন্তু অভ্যন্তরীণ সকল ফ্লাইট কিন্তু বিমানবন্দরে ল্যান্ড করতে পারেনি। তাদেরকে কিন্তু সিলেট এবং চট্টগ্রামের বিমানবন্দরগুলোতে যে ল্যান্ড করতে হয়েছে। এর ছাড়া যদি আমি প্রত্যক্ষদর্শীদের কিছু ভাষ্য আপনাদেরকে জানাতে চাই, যে তারা যেটি বলছিলেন যে হঠাৎ করেই ফায়ার অ্যালার্ম বেজে ওঠে গতকাল 2:30টার দিকে, এবং তারপরই কিন্তু একটি পুরো যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটি শুরু হয়ে যায়। এবং বিমানবন্দরের নিরাপত্তায় প্রায় 1000 আনসার সদস্য সেই তাৎক্ষণিক ঘটনাস্থলে চলে আসেন এবং এই উদ্ধার কাজে যোগ দেন, আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন। কিন্তু তারপরেও কিন্তু এটি নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না, যেটি বলছিলাম যে এই সিনথেটিক পণ্য এবং কেমিক্যালের জন্য। এছাড়া বিমানবন্দর সূত্রে যেটি বলেছে যে এই সমস্ত যে পণ্যগুলো এখানে রয়েছে, এগুলো অত্যন্ত দাহ্য পণ্য, যে কারণে আগুন নিয়ন্ত্রণে আসে না। কিন্তু সব কিছু মিলিয়ে কিন্তু আমরা যদি বলি যে এই যে আগুনের ঘটনা, এই আগুনের ঘটনা আবার অনেকে মনে করছেন যে এটি হয়তো কোনো নাশকতা হতে পারে। তবে বিমান কর্তৃপক্ষ এবং যারা এই কাজে নিয়োজিত আছেন, তারা কিন্তু বলছেন যে এটি নিছকই একটি দুর্ঘটনা এবং এই আগুন নিয়ন্ত্রণে কিন্তু সর্বোচ্চ সক্ষমতা রয়েছে বিমানবন্দরের। তবে এই পরিস্থিতির কারণে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে একটু কষ্ট হয়েছে। তো আসলে আমরা সকাল থেকেও কিন্তু এই আগুন জ্বলছে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে আগুনের শিখা কিন্তু এখনও দাউ দাউ করে ভিতরে জ্বলছে। এবং সেখানে ফায়ার সার্ভিসের এখনও কয়েকটি টিম এখানে কাজ করছে, তারা পানি দিচ্ছেন, আগুনের নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু তারা আসলে বেশি কিছু করে উঠতে পারছেন না। তো আর এছাড়া কিন্তু যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে ভিতর থেকে কিন্তু যেই মালামাল রয়েছে, যে ধ্বংসাবশেষ রয়েছে, তার অনেক কিছুই ইতিমধ্যে অপসারণ করা হয়েছে। তবে এখনও কিছু জিনিস মালপত্র ভিতরে রয়েছে এবং সেই পণ্যগুলোতেই কিন্তু আগুন জ্বলছে। এবং ফায়ার সার্ভিসের এখানে যেই দল রয়েছে, তারাও খুব চেষ্টা করছেন এই আগুন নিয়ন্ত্রণে। আমি যদি একটু কথা বলার চেষ্টা করি একজন ফায়ার সার্ভিসের কর্মীর সাথে, যে আসলে
না, ওনারা খুবই ব্যস্ত রয়েছেন, তো আমরা আসলে ওনাদের সাথে কথা বলতে পারছি না। তো বিমানবন্দর এলাকা থেকে আসলে আমার কাছে এখন পর্যন্ত আগুনের এর চেয়ে বেশি আপডেট ছিল না। আর আমরা কিছুক্ষণ পরে হয়তো আরও তথ্য আপনাদেরকে জানাতে পারবো। শ্রাবন্তী। জাকারি, আপনাকে ধন্যবাদ। মিরপুর চট্টগ্রামের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 5 দিনের ব্যবধানে দেশে বড় 3টি আগুনের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। একের পর এক বড় ধরনের আগুনের ঘটনার পরও টনক নড়েনি সংশ্লিষ্টদের। পরিকল্পিত আর কার্যকর উদ্যোগ না নিলে বড় বিপদের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত মঙ্গলবার রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হন কারখানার 16 শ্রমিক। দুদিন না যেতেই চট্টগ্রামের সিইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় আগুন টানা 17 ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। সবশেষ শনিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘদিন ধরে দেশে, বিশেষত রাজধানী ও চট্টগ্রামে অগ্নিকাণ্ডের যেসব ঘটনা ঘটে চলেছে, শনিবারের ঘটনা তারই ধারাবাহিকতা মাত্র। নিয়মনীতির বাস্তবায়ন না থাকায় একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে। আগুনের ঘটনা বিশ্লেষণে দেখা যায়, মিরপুরের মতো আবাসিক এলাকায় গড়ে উঠেছে শত শত কেমিক্যাল গোডাউন। তার সামনে আসে আগুনের ঘটনার পর। আবাসিক এলাকায় দিনের পর দিন এমন শত শত কেমিক্যাল ব্যবসা চললেও দায়িত্বশীলদের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন জনমনে। 2010 সাল থেকে এখন পর্যন্ত কেমিক্যালের কারণে আগুন থেকে প্রাণ গেছে 267 জনের। এর মধ্যে সবচেয়ে বড় ট্র্যাজেডি নিমতলী অগ্নিকাণ্ড, যেখানে নিহত 119, আর শুধু চলতি বছরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা 20 জনের। শুধু প্রাণহানিই নয়, তাড়িয়ে বেড়াচ্ছে ভবিষ্যতে বড় ধরনের বিস্ফোরণের শঙ্কাও। বিশেষজ্ঞরা বলছেন, সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটছে বারবার। নিরাপদ অবস্থান করার জন্য কমপ্লায়েন্স ইস্যুকে মেনটেন করা সেটাকে বাধ্য করতে পারেনি, এবং আইনগুলো এতটা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত এবং পরস্পরের সমন্বয় না থাকার কারণে এটাকে প্রয়োগ করার ক্ষেত্রে ফায়ার ব্রিগেড, সিভিল ডিভিশন, রাজুক, সিটি কর্পোরেশন যারা লাইসেন্স দেয়, এমনকি বিস্ফোরক অধিদপ্তর যাদের মধ্যে আমদানি রপ্তানি এবং ব্যবহারের নিয়মতান্ত্রিক লাইসেন্স পায়, প্রত্যেকের অবহেলা এবং অবজ্ঞার কারণে এখন পুরোটা টাইম বোমের মতো সারা শহরে ছড়িয়ে গেছে। এটা যদি একটা জবাবদিহিতার মধ্যে আসে, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। তবে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা শাকিল নওয়াজ মনে করেন, দাহ্য পদার্থ সহ যেসব বস্তু থেকে অগ্নিকাণ্ড ঘটতে পারে সেসব বিষয়ে সতর্ক হওয়া জরুরি। যদি এখানে ডেজিগনেটেড টিম এবং প্রত্যেকটা লোক এক্সটিংগুইশার ব্যবহার জানে, সাথে সাথে আগুনটা কিন্তু আপনি নিভাইতে পারে বা কন্ট্রোলে রাখতে পারবে। বাই দিস টাইম ফায়ার সার্ভিসকে খবর দিলে পরে ফায়ার সার্ভিস এসে আগুনটা ছোট পায় এবং আগুনটা নিভাইতে পারবে। কেমিক্যাল ফায়ার কিন্তু করতে যাচ্ছে ফায়াররা, কিন্তু আদলে কিন্তু কেমিক্যাল লাইসেন্স দেওয়ার ক্ষমতা বা কেমিক্যাল ফায়ার সার্ভিসে নাই, তার আইনে নাই। তাহলে এখানে যে ব্যত্যয়টা, যে সুযোগ দিয়েছে তাকে ধরতে হবে প্রথমে। 5 দিনের ব্যবধানে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তাও সরকারকে খতিয়ে দেখার পরামর্শ বিশ্লেষকদের। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মতপার্থক্য রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম মতিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ যদি গণঅভ্যুত্থান ঘটায়, তবে গ্রহণযোগ্যতা হারায় বিগত শাসন কাঠামো এবং রাষ্ট্রীয় নিয়মনীতি। তবে ভিন্নমত সংবিধান বিশেষজ্ঞ মঞ্জিল মোর্শেদের বলেন, সংসদ থেকে অনুমোদন না করা পর্যন্ত সনদের আইনি কোনো ভিত্তি নেই। আর রাষ্ট্রবিজ্ঞানী কাজী মাহবুবুর রহমানের মতে, সেই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি জাতিকে হতাশ করেছে। ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানে 24-এর 5 আগস্ট পতন ঘটে একনায়কতন্ত্রী সরকার ব্যবস্থার। অন্তর্বর্তীকালীন সরকারের 8 আগস্ট শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় 11টি কমিশন। কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। টানা 8 মাস আলোচনা শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ। 3টি ভাগে বিভক্ত সনদের প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে 84টি সংস্কার প্রস্তাব এবং শেষ ভাগে 7টি অঙ্গীকারনামা।
এখন জুলাই জাতীয় সনদ 2000 শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। তবে সেই সনদে 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও বিরত ছিল জুলাই যোদ্ধাদের রাজনৈতিক দল এনসিপি সহ 4টি বাম দল। এমন বাস্তবতায় জুলাই সনদের আইনি ভিত্তি কতটুকু তা ব্যাখ্যা করেন আপিল বিভাগের এই অবসরপ্রাপ্ত বিচারপতি। ডিক্লারেশন বা এই যে চার্টার, গণ অভ্যুত্থান যেটা, সেটাই তার ভিত্তি, আইনি ভিত্তি। ওটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। সারা দুনিয়ায় এই আইনটাই চলছে। সাবস্টেন্সটা হচ্ছে যে যখনই কোনো সরকার শাসনের অধিকার পায় এবং সেই শাসনটিকে তারা অপব্যবহার করে, জুলুম অত্যাচার আরম্ভ করে, তখন জনগণ তাকে হটাবার একটা অধিকার পায়। সেই অধিকার বলে যখন তারা তাকে হটায়, তখন সে আবার নতুন বিধান বা নতুন ব্যবস্থা তৈরি করার অধিকার পায়, আইনি অধিকার পায়। তো এই আইনি এর মধ্যেই আসি আমরা এখন। তবে এ নিয়ে ভিন্ন মত জানান সুপ্রিম কোর্টের এই সিনিয়র অ্যাডভোকেট। যে কথাগুলো বলছেন যে সংবিধানে একটা প্রভিশন করবে রাষ্ট্রপতির ক্ষমতা, চেক অ্যান্ড ব্যালেন্স, নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, এগুলো সবগুলো হলো প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের বিধান। অতএব এইসব বিধান নিয়ে রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট না বসে সংবিধান পরিবর্তন না করবে, তখন পর্যন্ত সংবিধানের বাইরে কোনো বিধান, এটাকে আমি বিধান হিসেবে বিবেচনা করব না। জুলাই সনদের গ্রহণযোগ্যতা নিয়েও মতপার্থক্য ছিল তাদের কণ্ঠে। জুলাই সনদের কথা কারা বলেছিল হলো এনসিপি। তারাই প্রথম বলছিল যে আমাদের জুলাই সনদ দরকার। তারা কিন্তু ঘোষণা করতে চাইছিল, তো তারাই তো এখানে নাই, তো এটা চিন্তাই হয়ে গেল না। বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই পারস্পরিকভাবে তারা বিপরীত মেরুতে অবস্থান করছে। সেই অবস্থায় এরা যে 84টা বিষয়ে তারা একমত হয়ে গেল, এটা একটা বিরাট, একটা অবাক করার মতো বিষয়। এই অক্ষর ধরে রাখলে আমার মনে হয় আমাদের একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি হতাশাজনক বলে মত দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 1-1.5 বছর হয়ে গেল জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা চলছে, তো এটা কেন আমরা ঐক্যমত্য কমিশন যখন আলাপ আলোচনা করছে তখন তারা কেন তাদের এই অভিযোগগুলো উত্থাপন করলো না, আজকে কেন? মতপার্থক্য এবং অনৈক্যের কারণে আগামীতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ যেন বিতর্কিত না হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। যাদের অদম্য সাহস এবং বুকের তাজা রক্তে 24-এর গণ অভ্যুত্থান, সেই শহীদ ও জুলাই যোদ্ধাদের অনুপস্থিতিতে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, তার পূর্ণতা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক তেমনিভাবে এর আইনি ভিত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মত ও দ্বিমত, যা আরও কিছুদিন রাজনৈতিক অঙ্গনকে সরগরম করে রাখবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দক্ষিণ আফ্রিকায় বাবার ব্যবসায় যোগ দিতে চেয়েছিলেন চট্টগ্রামের মিরসরাইয়ের সাইফুদ্দিন মাহমুদ রায়হান, কিন্তু দালালের মাধ্যমে সেই যাত্রায় হয়ে গেল তার মৃত্যুর পথ। পরিবারের দাবি, আফ্রিকা যাওয়ার পথে জাম্বিয়ার পাহাড়ে মারা গেছেন রায়হান। তার মরদেহ এখনো আনা যায়নি দেশে। চট্টগ্রামে মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর গ্রামের প্রবাসী সালাউদ্দিনের বড় ছেলে রায়হান সুপার শপে কাজ করার স্বপ্নে দালালের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা যাওয়ার চুক্তি করেন 9 লাখ টাকায়। দালাল চক্রের হাতে অগ্রিম 5 লাখ টাকাও দেয়া হয়। 27 সেপ্টেম্বর ঢাকায় পাসপোর্ট ও টিকিট হাতে নিয়ে রওনা হয় রায়হান সহ 6 তরুণ। তবে পরিকল্পনা অনুযায়ী দুবাই বা কাতার নয়, তাদের নিয়ে যাওয়া হয় ইথিওপিয়ায়। সেখান থেকে গাড়ি ও পায়ে হেঁটে পাড়ি দেন মালাও, কঙ্গো হয়ে জাম্বিয়া সীমান্তে। আমার কত আদরের নাতি, কত শান্ত আসিল না, যাইয়ে দোয়া করি মাথা দিয়ে আসছে দাদু ভাই তো আল্লাহ করছিও নাতি বন্ধন করিও, দাদুলে কান্দে, দাদুলে কান্দে, আমরা সিলাই বলাই। সফর সঙ্গীদের ভাষ্য, দুর্গম পাহাড় পাড়ি দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন রায়হান। স্থানীয় কৃষ্ণাঙ্গ লোকজন কাঁধে তুলে কিছু দূর নেওয়ার পর ফেলে দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায় 7 দিন পর, কিন্তু এখনো মেলেনি রায়হানের মরদেহ। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন রায়হানের মা। প্রবাসে থাকা বাবা সালাউদ্দিন এখন অপেক্ষায় একবার ছেলের মুখ দেখার। ডিবিসি নিউজ ডেস্ক। মালদ্বীপে বায়োমেট্রিকের দেরিতে সংকটে পড়তে পারেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে
জানিয়েছে আগামী 15 নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না করলে 27,000-এরও বেশি প্রবাসীকে দেশ ত্যাগের মুখোমুখি হতে হবে। আর তাই এই সময়ের মধ্যেই বাংলাদেশি নাগরিকদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করার আহ্বান জানিয়েছে হাইকমিশন। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত বছরের মে মাসে অপারেশন কুরাঙ্গির উদ্যোগে মালদ্বীপে শুরু হয় বায়োমেট্রিক নিবন্ধন কার্যক্রম। ন্যাশনাল সেন্টার ফর ইনফরমেশন টেকনোলজির অধীনে জব সেন্টার উপস্থিত হয়ে তথ্য হালনাগাদ বাধ্যতামূলক করা হয়েছে। মৌর্য প্রশাসন 3 বছরের মধ্যে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে পূর্ণাঙ্গ কাঠামো বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে। এর মধ্যে 1,78,000-এরও বেশি প্রবাসীর বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে। মালদ্বীপের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের নির্দেশনায় অভিবাসী সুরক্ষা নীতি বাস্তবায়নের অংশ হিসেবে চলছে বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ। ভবিষ্যতে নানা প্রশাসনিক জটিলতা এড়াতে এ প্রক্রিয়ায় মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের দ্রুত বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্নের আহ্বান জানিয়েছে হাইকমিশন। ডেডলাইনের ভিতরে আপনারা রেজিস্ট্রেশনটা করেন, নিজে দেশের আইন মানেন। আমরা প্রবাসী হিসেবে আমরা আমাদের সকল আইন মানতে পারি, থাকতে পারি, এবং আমাদের থাকার উপরে আমাদের বাংলাদেশে আমার পরিবার নির্ভর করছে। বৈধ কারণ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক না করা সকল বিদেশি নাগরিকের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে সরকার। তাই প্রবাসীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক। এই দেশে আপনারা অবৈধ লোক বৈধ হতে পারেন, কিন্তু আপনারা যদি আইন অমান্য করেন তাহলে কিন্তু আপনাদেরকে রাখবে না। অথরিটি কাউন্সিল আছে, আপনারা যোগাযোগ করে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট করে ফেলেন। আমিও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এবং আমাদের কোম্পানি সবাই দিয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত সরকার মেয়াদ দিয়েছে, আপনারা সবাই ফিঙ্গারপ্রিন্ট দিবেন। বায়োমেট্রিক তথ্য সংগ্রহ সকল বাংলাদেশি প্রবাসী কর্মীদের চলমান সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন কমিউনিটির নেতৃবৃন্দ। ডিবিসি নিউজ ডেস্ক। বাউল সম্রাট ফকির লালন শাহের 135তম তিরোধান দিবস উপলক্ষে শুক্রবার থেকে কুষ্টিয়ার ছেউরিয়া আখড়া বাড়িতে শুরু হয়েছে 3 দিনের লালন উৎসব। একতারা, দোতারা, খমক, খঞ্জনি আর বাঁশির সুরে মুখরিত এখন লালন ভূমি। তিল ধারণের ঠাঁই নাই মরা কালীগঙ্গা নদী তীরের লালন আখড়ায়। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু লালন সাইজির বাণী এখনো একই আহ্বান জানায়, মানুষ ভজলে সোনার মানুষ হবে। এই চিরন্তন মানব ধর্মই যেন আমাদের পথ দেখায় অন্ধকারের বিপরীতে আলোর দিকে। মানবতার দিগন্তে যার দর্শন দ্যুতিময়, সেই ফকির লালন শাহের তিরোধান দিবস ঘিরে চলছে নানা আয়োজন। কুষ্টিয়ার ছেউরিয়া আখড়াবাড়ি, ভক্তদের আগমন, বাউলদের গান, ধুন, দোল, ধূপজল, ভক্তি আর ভাবের মিশেলে যেন একাকার। আখড়াবাড়ির আঙিনা ছাড়াও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড আস্তানায় বসেছেন প্রবীণ গুরু শিষ্যরা। ভাবগান আর বাউল আচারের যজ্ঞ পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে। বাংলা 1297 সালের 1 কার্তিক সাইজির দেহত্যাগের পর এই দিন নিজস্ব রীতিতে পালন করে আসছেন তার ভক্তরা। ভক্তরা বলছেন, সাইজি শুধু গান লেখেননি, তিনি মানুষ হয়ে ওঠার পথ দেখিয়েছেন। তার দর্শনে আছে সমাজ, মানবতা আর ঈশ্বর চেতনার অনন্ত সংলাপ। এই যে মিলন মেলা, এই মিলন মেলা কেন্দ্র করে সাইজের টানে আসে, প্রেম ভালোবাসার টানে আসে। সাধুগুরুর একত্রিত হই, আমাদের যে একটা প্রেম ভালোবাসা, আমাদের লালন সাইজি যে বলেছে সত্যবর সুপথে চল, সেই নিয়মের মধ্যে আমরা আছি, সেই পথে চলার চেষ্টা করি। লালন অনুসারী ছাড়াও এ বাউল তীর্থে দূর দূরান্ত থেকে জড়ো হয়েছেন সাধারণ দর্শনার্থীরাও। আমরা জানি সাইজি একজন আধ্যাত্মিক মানুষ, যে দেওয়াল সে দেওয়াল ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করেছেন এবং মানবতার প্রতীক হিসাবে আমাদেরকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন। ধর্ম, জাতি আর বর্ণের সীমানা পেরিয়ে তিনি স্থাপন করেছিলেন এক সর্বজনীন মানবতাবাদ, যা এক অন্তর্দীপ্ত দর্শন, যার প্রতিধ্বনি আজও বাংলার মাটিতে গুঞ্জরিত। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের 23 পদের 22টিতেই পরাজিত ছাত্রদল। এর দায় চাপানো হচ্ছে 15 বছর ক্যাম্পাসে রাজনীতি করতে না পারাকে। অন্যদিকে ছাত্রলীগের সঙ্গে গুপ্তভাবে মিশে নিজেদের সাংগঠনিক শক্তি তৈরি করে রেখেছিল ছাত্র শিবির। নির্বাচনে জৌলুস হারিয়েছে বামপন্থী সংগঠনগুলো।
এর আগের 16টি নির্বাচনে 32 জন ভিপি, জিএসের 13 জন জয়ী হলেও এবার কোনো পদই পায়নি তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গত 16টি নির্বাচনের শেষবার ভিপি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অতীতে একবারও ভিপিজিএস পদ পায়নি ছাত্র শিবির। এবার সে আক্ষেপ ঘুচিয়ে 23টি পদের 20টিতে জয়ী দলটি, আর একটি বাদে সবগুলোতেই ভরাডুবি ছাত্র দলের। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনী প্রচারণায় শিবিরের প্রার্থীরা এগিয়ে ছিল বরাবরই। যারা আসলে যোগ্য এমন কিছু প্রার্থীকে আসলে হারিয়েছে বা তাদেরকে পদ দিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করেছে তাদেরকেই ভোট দিয়েছে এবং দিন শেষে তারাই জিতে গিয়েছে। স্বতন্ত্র শিক্ষার্থীরা হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে রিস্ক করতে না পারা। ছাত্রদল নেতারা বলছেন, গত 15 বছর ক্যাম্পাস রাজনীতি করতে পারেননি তারা। পক্ষান্তরে গুপ্তভাবে ছাত্রলীগের সাথে মিশে শিবির শক্তিশালী হয়ে ওঠে। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে আপনার 15 বছর তারা যেতে পারে। সমস্ত একটা দলের পক্ষের মানুষ, তারা হলগুলোতে প্রবেশ নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকটা হলে ছাত্রদলের ছেলেদেরকে সিট দেয় নাই। ছাত্রলীগের বাধার মুখে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেই তাদের সাথে চেনা জানা ওটা আমাদের হয়ে ওঠেনি। বামপন্থী পরাজিত প্রার্থীরা বলছেন, নিজেদের আর্থিক সংকটের বিপরীতে শিবিরের অর্থের ছড়াছড়ি তাদের পরাজয়ের অন্যতম কারণ। তাদের ইসলামী ব্যাংক আছে, নাবিল গ্রুপ আছে, তাদের বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন ফান্ডিং আছে, তারা ব্যাপক পরিমাণ টাকার পয়সা খরচ এখানে করেছে, যার সুযোগ অন্য কোনো প্রার্থীরা এবং বামপন্থী হিসেবে আমরা তো করার সুযোগই নাই। বিশ্লেষকরা বলছেন, ছাত্রদলের ভালো প্যানেল দিলেও তাদের শীর্ষ নেতাদের লাগামহীন বক্তব্য ভোটের মাঠে প্রভাব ফেলেছে। অন্যদিকে শিক্ষার্থীদের পালস বুঝে অনেক আগে থেকেই কাজ করেছে শিবির। খুব বেশি ভালো ফল করতে পারছে না, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ হচ্ছে যে এক্সিস্টিং যে বিএনপি একটা মূল দলের যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে, সেটার ইতিবাচক জায়গাটা যথাযথভাবে তৈরি হয় নাই। যারা জয়ী হয়েছেন তারা হয়তো অনেক আগে থেকে বুঝতে পেরেছেন কোন দিকে কাজ করলে সাধারণ ছাত্রছাত্রীদের পালসটা কি, তারা কি চায়, সেটা হয়তো স্যাটিসফাই করতে পেরেছেন। ফলাফল যাই হোক না কেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে একযোগে কাজ করবে সব সংগঠনগুলো। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি ও শিবিরের বিপুল বিজয় নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। ছাত্রদলের পরাজয়ের পেছনে জনপ্রিয়দের প্যানেলে না রাখা, নিজেদের অনৈক্য, স্থানীয় নেতাদের নিজস্ব বলয়সহ নানা ইস্যু সামনে আসছে। এদিকে ছাত্র শিবিরের জয়ের কারণ হিসেবে শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম ও সাংগঠনিক শক্তিশালী অবস্থানকে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট পদে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি ৭,৯৮৩ ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন। ৩ যুগ পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু পেল নতুন নেতৃত্ব। ৪৪ বছর পর ভূমিদশ জয়ের মধ্য দিয়ে নেতৃত্বে ফিরল ছাত্র শিবির। অন্যদিকে মাত্র এজিএস পদ নিয়ে তৃপ্তির ঠেকুর গিলতে হলো ছাত্রদলকে। নির্বাচনে শিবিরের একক আধিপত্য আর ছাত্রদলের ভরাডুবি নিয়ে ক্যাম্পাসে চলছে আলোচনা। ৮০ দশক থেকেই ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য খর্ব হলেও এই ক্যাম্পাসে তারা টিকে ছিল ২০১৫ সালের নভেম্বর পর্যন্ত। হলগুলো হাতছাড়া হলেও কৌশলে ক্যাম্পাসে টিকেছিলেন শিবিরের নেতাকর্মীরা। ৫ই আগস্টের পর দলীয় শৃঙ্খলা ও ঐক্যের পাশাপাশি শিক্ষার্থী বান্ধব কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে জনপ্রিয় হয়ে ওঠে সংগঠনটি, যার প্রভাব পড়ে চাকসু নির্বাচনে, এমনটাই মনে করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থী বান্ধব এবং কল্যাণমূলক যে কাজগুলো করেছে, এগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, তারা এখানে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। ক্যাম্পাসে যখনই কোনো শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছে, আমাদেরকে জানানোর সাথে সাথে আমরা রেসপন্স করার চেষ্টা করেছি। ছাত্র শিবিরের কাজ কেবলমাত্র শিক্ষার্থীদের সাথে নিয়েছিল, শিক্ষার্থীদের সহায়তায় ছিল, শিক্ষার্থীদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে ছিল। অন্যদিকে জুলাই আন্দোলনের পর ছাত্রদল ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির চেষ্টা করলেও দলে ছিল সমন্বয়হীনতা। শুরু থেকেই ক্যাম্পাসে প্রচার ছিল ছাত্রদলের কমিটির প্রথম ৫ জনের কেউ নির্বাচন করবেন না, ভিপি পদে জনপ্রিয় কাউকে আনা হচ্ছে এমন প্রচার থাকলেও দৃশ্যপট পাল্টে যায় শেষ মুহূর্তে। জাতীয়তাবাদী ছাত্রদল এছাড়া ক্যাম্পাসে দীর্ঘদিন কমিটি না থাকা, স্থানীয় নেতাদের বলয়সহ নানা কারণে উপেক্ষিত হন জনপ্রিয়রা। নির্বাচনের একদিন আগেই বহিষ্কার করা হয় এক সহসভাপতিকে। নির্বাচনের পর পদ হারান আরও ৪ নেতা, অথচ হল সংসদের ভিপি ও জিএস ২ গুরুত্বপূর্ণ পদে জিতেছেন পদ হারানো অনেক নেতার অনুসারীরা।
জনপ্রিয় ছাত্র নেতাগুলোকে একদম প্যানেলের মধ্যে রাখা হয়। নির্বাচনের ক্ষেত্রে চরম দূরদর্শিতার অভাব ছিল এবং মাইমেন্টরি একটা কি ছিল এখানে ইন্টেনশন ছিল। তবে নিজেদের সাংগঠনিক দুর্বলতা নয়, বরং প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণই হারের জন্য দায়ী বলছে ছাত্রদল। বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল, ত্রুটি বিচ্যুত ছিল, প্রশাসনের একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এটি যেরকম সত্য, একই সাথে নির্বাচনের পরিবেশ বা নির্বাচন প্রক্রিয়াকে আমরা ইতিবাচক দেখছি। অনাবাসিক শিক্ষার্থী তাদের কিন্তু ভোটের দিন আনার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার তেমন কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। ছাত্র সংগঠনগুলোর মধ্যে সহাবস্থানের রাজনীতির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে বৈচিত্র্য আনা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। শিবির ছাত্রবান্ধব রাজনীতির কারণে তারা অধিক ভোটে বিজয়ী হয়েছে। তো আমি ছাত্রদলের ক্ষেত্রেও যদি বলি, তারাও যে খুব কম জনপ্রিয় তা নয়, তারাও কাজ করে যাচ্ছে। চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬টি পদের ২৪টিতেই জয় পায় ছাত্র শিবির। একটিতে ছাত্রদলের এজিএস ও অন্যটিতে জিতেছে স্বতন্ত্র। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদীর তীব্র ভাঙনে বিলীন শতাধিক ঘরবাড়ি সহ শত শত হেক্টর ফসলি জমি। হুমকিতে শতাধিক বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা। ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা। এভাবেই ভাঙছে নদের পার, বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি, স্থাপনা। এটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চিত্র। গেল ২ মাস ধরে ব্রহ্মপুত্র আগ্রাসনে ভাঙনের কবলে পড়েছে বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্লাকান্দি, মধ্যপাড়া, সর্দারপাড়া, বালুরচর, ভাটিপাড়া, ফারাজিপাড়া সহ কয়েকটি এলাকায় প্রায় ৩ কিলোমিটার তীর। বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো হেক্টর ফসলি জমি। ভাঙন আতঙ্কে ক্ষেতের কাঁচা ফসল কাটতে বাধ্য হচ্ছেন কৃষক। হুমকিতে এসব এলাকার শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ফসলি জমি সহ অন্যান্য স্থাপনা। ভাঙন থেকে বাঁচতে অনেকেই তাদের বসতবাড়ি সরিয়ে নিচ্ছেন নিরাপদ স্থানে। জমিনও নিতে আছে, ভিড়া বাড়িও নিতে আছে, বাজার গাছ গাছালি সব আঙ্গুর করছো নেই, বর্মন আঙ্গুর সব কিছু খাইয়ে দিল। দাবি আদায়ে ভাঙন কবলিত ব্রহ্মপুত্র নদপাড়ের পোল্লাকান্দি, মধ্যপাড়া এলাকায় মানববন্ধনও করেছে স্থানীয়রা। আর কোনো আমাদের জায়গা জমি নাই যে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো, সমস্ত জমি আমাদের নদীর গর্ভে চলে গেছে। আবেদন জানাচ্ছি যে যাতে এই সরকার এটা তাড়াতাড়ি পদক্ষেপ নেয় এবং আমাদের এই নদী ভাঙন থেকে রক্ষা করে। এ অবস্থায় জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সমীক্ষা চলমান না থাকলেও বাজেট পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এমার্জেন্সি কাজ টেক আপ করেছি, মধ্যপাড়াটা পরিদর্শন করেছি। সেটা আমাদের রেগুলার যে রেভিনিউ বাজেট সেই চাহিদায় রয়েছে, অনুন্নয়ন বাজেটের চাহিদা। বাজেট পেলে সেখানেও ব্যবস্থা গ্রহণ করা হবে। নদী পাড়ের বাসিন্দাদের শেষ সম্বল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা। শুভ্র মেহেদি, ডিবিসি নিউজ, জামালপুর। প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সেবার ঘাটতিতে ভুগছে মানিকগঞ্জ পৌরবাসী। পৌরসভার প্রায় ৩০০ কিলোমিটার সড়কের অধিকাংশই বর্তমানে বেহাল। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা, আর খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিন দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। তবে শীঘ্রই সড়ক সংস্কারের কাজ শুরুর কথা জানায় পৌর কর্তৃপক্ষ। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভায় বর্তমানে বাস করছে প্রায় ২.৫ লাখ মানুষ, যাদের যাতায়াতের জন্য তৈরি করা হয় প্রায় ৩০০ কিলোমিটারের সড়ক। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণ না থাকায় বেহাল সড়ক। মানিকগঞ্জ পৌরসভার পোররা, পশ্চিম দাসরা, বেউথা, জয়রা ও শেওতা এলাকার সড়কগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। অধিকাংশ সড়কে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। খানাখন্দে ভরা সড়কে প্রতিদিন দুর্ভোগ নিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ। থার্ড ক্লাস পৌরসভা থাকলে একটা মানিকগঞ্জের পৌরসভাটা আছে এই সুযোগ সুবিধার দিকে। কালকে একজন অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করার পর সে শিশু বাচ্চারা প্রায় আহত হয়ে গেছে, মানিকগঞ্জ হাসপাতালে বন্ধ নেওয়া হয়েছে। এই জন্য এত নোংরা পানি এই জায়গায় দেয়, পাও কাঁচরা পানি তো ঘা হয়ে যায়, পানি বাইজা থাকে। এই যে 3 দিন আগেও গাড়িতে 12,000 টাকা লাগাইলাম এই পানির মধ্যে গাড়ি চালিয়ে। বেহাল সড়কে জনভোগান্তির বিষয়টি স্বীকার করে মানিকগঞ্জ পৌর প্রশাসক জানান, সংস্কার কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগের থেকে একটা প্রসেস চলছিল, টেন্ডারের প্রসেস। সেখানে বেশ কিছু রাস্তা, প্রায় 12টা রাস্তা, এবং একই সাথে আমরা যেহেতু ড্রেনের ব্যবস্থাটাও ভালো না, একই সাথে ড্রেনের জন্য আমরা টেন্ডার করেছি।
ওই কাজটা হয়তো কিছুদিনের ভিতরে শুরু হবে। দ্রুত সড়কটি সংস্কার করে জনদুর্ভোগ লাঘব করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আশরাফুল আলম লিটন, টিভিসি নিউজ, মানিকগঞ্জ। কক্সবাজারে মহেশখালীতে অবৈধ অস্ত্র উদ্ধারে সন্ত্রাসীদের আস্তানায় যৌথ অভিযান চালিয়ে 9 জনকে আটক করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরির কারখানার সন্ধান করা হয়। শনিবার দুপুরে কালারমার ছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। মুহুমুহু গুলির শব্দ এটি কোনো যুদ্ধ বা সিনেমার দৃশ্য নয়। মহেশখালীতে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যাচ্ছে অস্ত্রধারী সন্ত্রাসীরা, আর তাদের ধরতে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। অবৈধ অস্ত্র উদ্ধারে জলদস্যু জিয়া বাহিনীর আস্তানায় শনিবার সকালে অভিযান চালায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা। তারপরেই পাল্টাপাল্টে গোলাগুলি। তবে শেষ পর্যন্ত 9 জনকে আটক করে যৌথ বাহিনী উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অস্ত্র। সন্ধান মেলে অস্ত্র তৈরির কারখানা। এই বাহিনীর প্রধান জিয়া অস্ত্র ও বাহিনীর সদস্যদের নিয়ে 2019 সালের 30 নভেম্বর আত্মসমর্পণ করে। তবে জামিনে জেল থেকে বের হয়ে ফের জড়িয়ে পড়ে অপরাধ কার্যক্রমে। গড়ে তুলে নিজস্ব বাহিনী। কামালের নাম শুনি, জেরামানের নাম শুনি, এগুলোর নাম শুনি, বাজি না শুনি, বাজি কাঙ্গুরি হয়ে বাজি। আমরা পাপিলিকের উপর আঘাত আসছি, আঘাত আইয়ে সবসময়। জি জি। কক্সবাজার ও মহেশখালীর 1.5 শতাধিক জলদস্যু আত্মসমর্পণ করেছে। তবে এদের কেউ কেউ আবারও নতুন নামে বাহিনী গড়ে ফিরেছেন পুরনো কর্মকাণ্ডে। এখানে যারা আসামি রয়েছে এর মধ্যে অনেকেই আগে থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। অস্ত্র উদ্ধার করেছি, আসামি উদ্ধার করেছি, আমরা মামলা করব। স্বাভাবিক জীবনে ফিরে আসার আশ্বাসে সরকারি নানা সুযোগ সুবিধা নেওয়া এসব জলদস্যুরা জেলেদের জিম্মি করে টাকা আদায়, চিংড়ি ঘের দখল, ডাকাতি সহ নানা অপকর্মে জড়াচ্ছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, মহেশখালী, কক্সবাজার। হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানের পণ্য ও একটি ট্রাক জব্দ করেছেন বিজিবি। শনিবার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিশেষ টহল দল একটি সন্দেহজনক ট্রাক থামিয়ে তল্লাশি করে। এ সময় লুকানো অবস্থায় বিপুল ভারতীয় জিরা পাওয়া গেলে ট্রাকটি সহ তা জব্দ করে বিজিবি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,25,00,000 টাকা। পরে পণ্য ও ট্রাক হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়। একই দিন মাধবপুরের সাতছড়ি চুনারুঘাট সড়কেও অভিযান চালিয়ে ফেলে যাওয়া অবস্থায় উদ্ধার করা হয় কাশ্মীরি শাল, শাড়ি, 3 পিস, জিরা ও ফুচকা।